বটে, ঘন্টা দে। আপনারা নিশ্চয়ই কানে পাচ্ছেন, আমি তো মুগ্ধতা নিয়ে শুনতে পাচ্ছি ক্যাপ্টেন বাবুর সংলাপ। শুধু তাই না, বাংলার গ্যারিক হিসেবে নিজেকে মনে হচ্ছে। শুনতে পাচ্ছেন কি? উনিশশো 71-এর 12ই আগস্ট এই প্রেক্ষাগৃহে, এই রবীন্দ্র সদনে প্রথম মঞ্চস্থ হয়েছিল উৎপল দত্ত রচিত নির্দেশিত নাটক, পিএলটি প্রযোজিত টিনের তলোয়ার। থিয়েটারই পারে 2 ঘন্টার পরিসরে, 2.5 ঘন্টার পরিসরে, কখনো কখনো ঘন্টাখানেকের পরিসরে একটা বড় জীবনকে ধরতে, সেই বড় জীবনের বিস্ফোরণ মানুষের কাছে পৌঁছে দিতে, তার আওয়াজ, তার উত্তাপ। ইতিহাস যে এইভাবে একটা অভিনয়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে, একটা অভিনেতার মুদ্রা দিয়ে বেরিয়ে আসতে পারে, এইটা কিন্তু মানে টিনের তলোয়ার যে দেখেননি তার পক্ষে বোঝা মুশকিল। থিয়েটারই বলুন, চলচ্চিত্র বলুন, অতখানি ব্যাপ্তি উৎপলদার অভিনয়ের, সেটা কিন্তু আমরা মঞ্চে কোনোদিন পাইনি তার আগে, সিনেমাতে তো নয়ই। টিনের তলোয়ার আমি বিশেষ করে আমার এই কারণে গোনা যে না, টিকিট সবসময় তো অ্যাডভান্স কাটতে হতো। অ্যাডভান্স কাটতে গিয়ে আমার না ওইখানে লিখতে হতো, মানে আমার একটা ডায়েরি ছিল, তাতে আমার লিখে অনেক ডায়েরি মেনটেন করার জন্য লিখে রাখতাম যে এই দিন। তা আমি মোটামুটি কাউন্ট করে দেখেছি, আমি 31 বার মতো আমি টিনের তলোয়ার দেখেছি। গোটা বাংলা থিয়েটারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। আমি বলবো এর মতো মাইল ফলক খুব কমই হয়। উৎপল একই সঙ্গে এই ক্যাপ্টেনবাবু করছেন, তার নানা রকম চেহারা আমরা দেখছি। তার সঙ্গে ক্যাপ্টেনবাবুর ওপরেও তিনি ক্যাপ্টেনবাবুকে নিয়ে নিজেই ঠাট্টা করছেন। সেই টিনের তলোয়ারের ধার, তার তীক্ষ্ণ আক্রমণ আজও আমাদের ফালাফালা করে, আমাদের চিন্তাকে শক্তি যোগায়, আমাদের বুদ্ধিতে শান দেয়। সেই টিনের তলোয়ারকে বারবার আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের মতো করে আমরা ফিরে দেখব, নানান আয়োজনে, নানান উপকরণে। আমি বুঝতে পারি টিনের তলোয়ার কেন এমন একটা সৃষ্টি। উৎপল দত্তর এত চোখের জল, এত দীর্ঘশ্বাস আর অন্য কোনো লেখার মধ্যে নেই। এই প্রত্যেকটা শব্দ তার নিজস্ব অন্তরের অনুভূতির ভাইব্রেশন। এই 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 অরিজিনালিটি, এই জেনুইনিটি, এর কোনো মার নেই। সেই হিসেবে টিনের তলোয়ার বাংলার থিয়েটার যতদিন থাকবে অমর। এই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা ভ্রম হয়, বিভ্রম জাগে। কাকে দেখছি? এ কে? মানুষটা একা? এ কি গিরিশ ঘোষ, নাকি বেণীমাধব চ্যাটার্জি, নাকি উৎপল দত্ত? 67 তীরের এতে প্রায় 11 জন পিলার কাস্ট চলে গেছে। আমরা 7 দিনের মধ্যে রিপ্লেস করে সেই তীর নাটক আবার নামিয়েছি। তখন আমরা ঠিক করলাম তো এখন ছেড়ে যেতেই হবে। এলটিজি আর এলটিজি নাম নিলে তার যে লিটিগেশনস আছে বা তার যে লাইবিলিটিস আছে সেগুলো বহন করার ক্ষমতা নেই। তখন উৎপল দত্ত বোম্বের সুপার স্টার উৎপল দত্ত নন, সে অর্থ সামর্থ্য নেই। ওই সময়টার থেকে প্রায় উৎপলদা একা। ওই আমি, অনিল ঘোষ ছিল কিছুদিন, অনিল ঘোষও আসতো, অনিল ঘোষও বন্ধ করে দিল। তারপরে আমি সকাল 8টায় ঢুকতাম, রাত্রি 9টা সাড়ে 9টায় ভোররাতে উৎপলদা একমাত্র সঙ্গী। তো বিবেক যাত্রা সমাজ তৈরি হলো। এই বিবেক যাত্রা সমাজে আমার আবার নতুন নতুন অনেক ছেলে পুলে নতুন রিক্রুট করা হলো। তার মধ্যে সমীর মজুমদার, কনক মৈত্র,
বিশ্বনাথ সামন্ত, এরা সমস্ত এলেন। আর আমাদের পুরনোদের মধ্যে আমি, মৃণাল, অরূপ, অনিল মণ্ডল, সত্যদা, এরা রয়ে গেল। কিন্তু সেই সময়টা উৎপলদার পাশে একমাত্র আমি। এই সেই মিনার্ভা থিয়েটারের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একদিন হেঁটে এই দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন উৎপল দত্ত। এলটিজি ছেড়ে তৈরি করেছিলেন নিজস্ব থিয়েটার, পিপলস লিটল থিয়েটার, পিএলটি। এলটিজির সেই প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী, অসাধারণ সব অভিনয় করতেন, কাজটা অনেক সহজ হয়ে যেত ওনার। কিন্তু এখন আশেপাশে আনকোরা নতুন অভিনেতা অভিনেত্রী, তাদেরকে নিয়েই গড়ে তুলতে হবে একটি থিয়েটার, এবং তুললেনও। টিনের তলোয়ার, আপনারা মনে করে দেখুন টিনের তলোয়ারের সেই চরিত্রগুলোকে, বীরকৃষ্ণ দাঁ, ময়না, প্রিয়নাথ, এবং নিজে তো অভিনয় করলেন একটি বড় চরিত্রে। এদেরকে তৈরি করে নিলেন, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম শিক্ষক উৎপল দত্তকে। আলু টালু বেচতো বাজারে, ন্যাচারালি অন্যরকম হবে। আমরা এমনিও এখন অবশ্য অনেকটা মানে পলিশ হয়ে গেছে, কিন্তু তখন তো এটা ছিল না, তখন এইরকমই ছিল। কাপ্তেনবাবু কাটলাম, সেটা ওকেই বলবো, এইরকম আর কি একটা অ্যাডামেন্ট একটা অ্যাটিচিউড ছিল। তো তখন সে গানও গাইছে এই প্রশান্ত দাস সুরে, আর রাত 12টার সময় ফিরছে একটা ঝুড়ি নিয়ে, উৎপলদার লেখা। ছেড়ে কলকাতা বন হব পগার পার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। আলু নিয়ে যাই বাড়ি বাড়ি, আর ছুরি ধারে বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি। আলু নিয়ে যাই বাড়ি বাড়ি, আর ছুরি ধারে বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি। আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি। তখন উৎপলদা বলতেন, উচ্চারণে একটু দোষ আছে, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কে বা কে তার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। ময়নার গান তো শুনতে পাচ্ছেন। আচ্ছা, এরকমটা কি আমরা বলতে পারি না এই ময়নাকে আমাদের মাঝে মাঝে কিরকম বিনোদিনীর মতো মনে হয়? কে তৈরি করেছিল বিনোদিনীকে? গিরিশ ঘোষ। বেনি মাধবকে আমাদের কি মনে হয় না গিরিশ ঘোষকে ফিরে দেখছি? এই যে ইতিহাসকে উল্টে পাল্টে নিজের মতো করে পুনর্নির্মাণ করা, তাই তো টিনের তলোয়ারের শক্তি। শুনুন ময়নার কথা। নাটকেই তো জন্ম, নাটক ছাড়া বাঁচবো কী করে? এমনি এদিকে কাজ করি ঠিকই, কিন্তু নাটক ছাড়া তো বাঁচি না। হ্যাঁ, আর উৎপলদা সত্যি কথা আমার না টিনের তলার করার ইচ্ছে ছিল না, জানো তো, পালিয়ে পালিয়ে গেছি, করবো না এই। কিন্তু উৎপলদা যতবার গেছি ততবার ধরে নিয়ে এসছি, তুই করবি, কেন করবি না, এরকম আর কি ব্যাপার, তো তোর সঙ্গে অ্যাডজাস্ট করবো, কখন তোর সময় হবে বল, এরকম করে করে এ করেছেন। কিন্তু পরে ভেবে দেখলাম এই নাটকটা সত্যি তো আমাকে স্বীকৃতি দিয়েছে। আজকে টিনের তলার ময়না বলতে তো সবাই তো মোটামুটি নাম করে। হ্যাঁ, তো উৎপলদা তো আমার ভালোই চেয়েছিলেন, সেই জন্যই তো এই নাটকে এরকম একটা কাস্টিংয়ে রেখেছিলেন, এই কর তুই এই চরিত্রটা। আমি থিয়েটার করতে করতে একটু নামদাম হয়, একটু মানুষজন চেনে, আর নিজের ভেতরে কিরকম একটা গর্ববোধ হয়, বেশ একটা কেউকেটা হয়ে উঠেছি। মনে হয় আমি বোধহয় বাংলার গ্যারিক, কাপ্তেনবাবু, বেনি মাধব চাটুর্যে। আর ঠিক তখনই মনে পড়ে যায় সামনে নামবার একটা সিঁড়ি আছে, নামতে যেই যাই তখন ভয় পাই,
নিচে কোথাও মধ্যফরাস মথুর নেই তো গায়ে বিষটা ঢেলে দিয়ে আমাকেই তিরস্কার করবে? আমার স্বাদের মধুসূদন দত্ত, আমার ইন্ডিয়ান মিরার, আমার পাবলিক থিয়েটারকে খিস্তি করবে? একেবারে শুরুতেই মানে টলটলায়মান উৎপলদা, ওই বিরাট পোস্টার জুড়ে মঞ্চটা, সেইটা সামনে একজন সাঁটছে নটবর, উনি দাঁড়িয়ে দেখছেন, দাঁড়াতে পাচ্ছেন না। নটবর একসময় জিজ্ঞেস করে, ধরে নিয়ে যাব বাবু? রেগে যান। এবং একটা কোনায়, একেবারে রবীন্দ্র সদনের স্টেজের কোনায়, আর আমরা একটু যারা মানে ভাগ্যবান, উৎপলদার স্নেহধন্য ইত্যাদি, একটু সামনের দিকে বসতে পেয়েছি। তার ফলে আরও কাছ থেকে দেখতে পাচ্ছি যখন ওই মন্টু ব্রহ্ম বোধহয় করতেন, ম্যাথর ওই একটা ছোট্ট গর্ত থেকে বেরিয়ে আসছে, এসে বিষ্ঠা নিক্ষেপ করছে চাটুর্যে বামুনের গায়ে। উৎপলদা তাতে অপমানিত হচ্ছেন না, বারবার ঠিক আছে বলে সরে যাচ্ছেন। এখনও দেখতে পাই যেন চোখের সামনে। মাফ করেন বাবু, এই কলকাতার গরিবদের বিস্টেপ বাবুর গায়ে দিল। তাতে উৎপলদা বলতেন, দেখুন আপনি বিজ্ঞাপনটা পড়তে পারছেন? এর অ্যাক্টিংটা হচ্ছে স্টেজ লেফটে, মানে স্টেজ ডাউন লেফট, এই আপনার ডাউন লেফটে। আপনি এটা পড়তে পারছেন? বুঝলা কেন পড়তে জানি না? না ভাবছিলাম কেমন লেখা হয়েছে সেটা। আচ্ছা, আপনি মাইকেল উচ্চারণ করতে এত মদ খেয়েছে? ভয় হয়, আজও ভয় হয়, নামতে ভয় পাই, কিন্তু নামতে তো হবেই। এই তো সেই ঐতিহাসিক ভূমি, পিএলটির মহলা কক্ষ। যাই একটু মথুরের নোংরা মেখে আসি। –1971 কলকাতা কল্লোলিনী প্রকৃত অর্থেই, অর্থাৎ দিকে দিকে আগুন জ্বলছে কলকাতায়, খুন খারাপি, রক্তপাত। ওদিকে মুক্তিযুদ্ধ, তারও আঁচ এসে পড়ছে এখানে। আর এই সময় উৎপল দত্ত মিনার্ভা ছেড়ে দিয়েছেন। বিবেক যাত্রা সমাজ গড়ে সেই যাত্রাপথে খানিক হেঁটেওছেন, কিন্তু বুঝেছেন এইটি তার হাঁটবার পথ নয়, তাকে তৈরি করতে হবে নিজস্ব পথ, নিজস্ব নির্মাণ। ভাবছেন কি করবেন? ঠিক সেই সময় প্রায় একা, সঙ্গে কিছু সঙ্গী সাথী নিয়ে তৈরি করলেন নতুন থিয়েটার, অর্থাৎ পিপলস লিটল থিয়েটার, পিএলটি। পিএলটি তো ফর্মড হলো, সেটা 70 সাল। অনেকগুলো নাটকের এর মধ্যে রিহার্সাল হচ্ছিল। এছাড়াও উৎপল দত্তর মনের মধ্যে আরও দুটো জিনিস প্লে করছিল। এক নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং আরেকটা হচ্ছে সামনে আসছে বাংলা সাধারণ রঙ্গালয়ের শতবর্ষ। তা হঠাৎ আমায় বললেন, দেখো সামনের বছর তো সেন্টিনারি আসছে বাংলার প্রফেশন থেকে, ওদের নিয়ে একটা কাজ হলো, আবার সেই ওই সময় ফিরে যাব। যে ওই সময় কেন ফিরব, সেই সময় তো বসে আছি। দেখো না, তোমার আমার চারপাশে যারা একসঙ্গে কাজ করছি তাদের মধ্যে সেই লোকগুলোকে দেখতে পাচ্ছ না? আর সেই টর্চারই তো অন্যভাবে চলছে। সেই সামাজিক অচ্ছুত করে দেওয়ার জায়গাটা, যেভাবে রাজনৈতিক সামাজিকভাবে অচ্ছুত করে দেওয়ার জায়গাটা চলছে। কি কি বই লাগবে তাও সব জোগাড় করা হচ্ছে। হতে হতে একদিন আমায় বললেন, আমি গেলাম, এই ঘরে এসো, লাইব্রেরি ঘরে এসো, ফার্স্ট সিল লেখা হয়েছে টিনের তলোয়ারে। আমার ধারণা এই ভাষার ক্ষেত্রে ও ভীষণভাবে প্রভাবিত ছিলেন উনি হুতম প্যাঁচার নকশায়। হুতম প্যাঁচার নকশার যে টেক্সচার, সেটা নানাভাবে নানান শব্দে যে মানে গুমর,
তারপর ওই ওই আরও শব্দ আমি বলছি না, সেই সব নানান শব্দ দিয়ে প্রতিফলিত হয়, যেগুলো প্যারিচাঁদ মিত্রে তো বটেই আলালে ঘরের দুলার, কিন্তু তার থেকেও আরও বেশি হুতম প্যাঁচার নকশায়। টিনের তলোয়ারের প্রথম অভিনয়ের রজনীতে আমি ছিলাম, সে অভিনয়ে যে বাংলা ভাষার কতগুলো পরত, আলাদা আলাদা প্রায় বাংলা ভাষা, বাবু বাংলা, রাস্তার বাংলা, নিষিদ্ধ পল্লীর বাংলা, মধুসূদন বঙ্কিমের বাংলা, সেজে গুজে তো নিয়ে এসছে, কিন্তু মুখের ভাষাটা তো যায়নি। হ্যাঁ, বীরকৃষ্ণ দাম বলছে ওকে, যখন চলে যাচ্ছে ওদিকে একশালা চললো কোথায় যেন, বলছে নাটকটা হচ্ছে তর্কলঙ্কা মশাইয়ের ওই ভাতার খাগি নাটকে। হ্যাঁ, এরকম সব ছিল। এই বীরকৃষ্ণ দাঁর দুটো ছিল। এক নম্বর হচ্ছে সে তো আরও অনেক ব্যবসা করতে পারত, অনেক ব্যবসা তো আছেও তার, সে কেন এটা করতে এলো? দুটো কারণ। এক হচ্ছে আমি থিয়েটার চালাই, এটা হচ্ছে ওর সমাজে একটা প্রতিষ্ঠা। দ্বিতীয় কথা, এই যে নারীরা যারা অভিনেত্রী অভিনয় করে তাদের সঙ্গ। উৎপল দত্তের খুব মানে ক্লোজ টু হার্ট ছিলেন গিরিশ ঘোষ, এই কারণে যে গিরিশ যে প্রধানত একজন থিয়েটার প্রডিউসার, এবং উৎপল নিজেকে প্রধানত একজন থিয়েটার প্রডিউসার মনে করতেন, যে আমাকে যেটা বেণী মাধবের সঙ্গে বীরকৃষ্ণ দায়ের কথোপকথনে উঠেও আসে, যে এখানে এই বীরকৃষ্ণদের মাথায় কাঁঠাল ভেঙেই আমাদের দেশে থিয়েটার করতে হয়, এইটা যদি না হলে কবে আমাদের থিয়েটার উঠে যেত। তা আমার মনে হয় যে ওনার ক্ষেত্রে রাজনৈতিক দলও কখনো কখনো বীরকৃষ্ণ দায়ের ভূমিকা হয়েছে, যে যার মাথায় কাঁঠাল ভেঙে তিনি থিয়েটার করেছেন। তো সেইটা করতে হয়েছে, একজন আর্টিস্টকে ওই একটা সাদা কালো ভাবে দেখলে হবে না। এই সেই বাড়ি, কল্লোল বাড়ি, তার চেহারা অন্যরকম ছিল তখন, এইখানেই তৈরি করেছিলেন, অর্থাৎ এটিই সেই আঁতুড় ঘর টিনের তলোয়ারে। এইখানেই টিনের পাত কেটে ধারালো করেছিলেন তলোয়ারকে। আমরা যাব কল্লোল বাড়ির একেবারে অন্দর মহলে, অর্থাৎ আঁতুড় ঘরে, মহলা কক্ষে, শুনবো সেই সব সঙ্গীত, শুনবো সেই সব ভাষা, সেই সংলাপ, আর মুগ্ধ হব, মোহিত হব, রোমাঞ্চিত হব, প্রতিবাদী হব, একই সঙ্গে ইতিহাসের সাক্ষী থাকবে। আসুন। এভাবেই হাট করে খুলে দিলেন একটি দরজা, অর্থাৎ এই কলকাতার থিয়েটার, ইন্টেলেকচুয়াল থিয়েটারে প্রবেশ করালেন যাত্রার অভিজ্ঞতাকে, যাত্রার উত্তাপ, তার গনগনে আঁচ আর মাটির গন্ধকে। এই মহলা কক্ষে, ওই টিনের তলোয়ার নাটকে উৎপল দত্ত তৈরি করলেন এমন সব চরিত্র যাদের গড়ন, যাদের ধরন ওই যাত্রা থেকে নেওয়া। সখী এত জলাশয় কে আগে জানিত, যেচে বিকাইত আপনারে প্রাণ বিনিময় বই ভালোবেসে সখী। মোকাম কলিকাতার যে জীবনটা, সেটা ধরতে গেলে তৎকালীন যে পরিবেশ, সেই পরিবেশটাকে যদি ধরতে হয়, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল থিয়েটার, যাত্রা। অনেকটা রুজির প্রয়োজনে উনি যাত্রায় যোগ দিয়েছেন, এবং যাত্রার স্বাদের প্রথম উদ্দীপনায় উনি প্রথমে ঠিকই করেন যে উনি যাত্রাই করবেন, স্বতন্ত্র নিজের যাত্রা দল করবেন, বিবেক যাত্রা সমাজ নামে সেটাকে প্রতিষ্ঠাও করেন। কিন্তু শেষ পর্যন্ত বিবেক যাত্রা সমাজ যাত্রার বাজারে সেভাবে ঢুকতে পারল না, এবং তখনই প্রথম পুরোপুরি মন দিয়ে পিপলস লিটল থিয়েটারটাকে জোর দিয়ে প্রতিষ্ঠা করার চিন্তাটা এলো। এই যে যাত্রাকে বা এই মাধ্যমটিকে ঢুকিয়ে নিলেন একেবারে থিয়েটারের অন্দর মহলে, সেই যাত্রাকে বলা হয় পালা, আর সেই পালা লোকে শুনতে যায়, অর্থাৎ
সংলাপ শোনে, দেখে তো বটেই, কিন্তু সংলাপকে তারা নিজেদের মতো করে আবিষ্কার করে। তো থিয়েটারে, এই টিনের তলোয়ার থিয়েটারে সেই ভাষাটিকে তৈরি করলেন উৎপল দত্ত একদম অন্যরকমভাবে। থিয়েটারে আমরা কল্পনার হিস্টেরিয়া ঘটাই। এই যে চেয়ারটি, এখানেই উনি বসতেন। কল্পনা করি না কেন যে উনি বসে আছেন, আর প্রশ্নটা করেই ফেলি, আচ্ছা স্যার একটা কথা ছিল আপনার সঙ্গে, এই প্লিজ বলুন না আপনি কেমন করে এই টিনের তলোয়ারের ভাষাটি তৈরি করলেন? পাঁচমিশেলি ভাষা, যেখানে বীরকৃষ্ণ দা আছে, আবার প্রিয়নাথ মল্লিকও আছে, অর্থাৎ ইয়ং বেঙ্গল আছে, আবার বাবুও আছে, বেশ্যাপাড়া আছে, ম্যাথর আছে, আবার আপনার মতো এই বেণুমাধব চাটুর্যও আছে। এই ভাষাটাকে আপনি আবিষ্কার করলেন কি করে? যদি একটু দয়া করে বলেন এই রহস্যটা কি? ঠিক এই সময় এক ঝটকায় আমার হাতটাকে সরিয়ে দিয়ে উৎপল দত্ত গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ওহে বাচাল, ওহে মূর্খ, ততদিনে আমি পড়ে ফেলেছি গিরিশ রচনাবলীর প্রথম খণ্ড, তার মধ্যে আছে বেল্লিক বাজার, আর কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশা তো আছেই। আর সেই সব পড়ে নিজের অভিজ্ঞতা দিয়ে, শিল্পীর কল্পনা দিয়ে তৈরি করেছি এক অন্যরকম ভাষা। বুঝতে পেরেছো কি? ওটি তৈরি করতে হয়, ওটি কোনো ডিকশনারিতে লেখা থাকে না। শুনে মুগ্ধ হয়ে গেলাম। আবার ওনার দিকে তাকিয়ে বললাম, স্যার আপনি প্রণম্য, স্যার আপনি প্রণম্য, অসাধারণ স্যার। আবার যদি প্রয়োজন পড়ে আপনি নিশ্চয়ই তৈরি করবেন নতুন আর একটা ভাষা। কিঞ্চিত রেগে গেলেন এবং বললেন, কি তৈরি করব না করব সে আমি সময় অনুযায়ী বুঝে নেব। সময় আমাকে যে ভাষায় কথা বলতে বলবে আমি সেই ভাষায় কথা বলবো। থামো ইডিয়েট। না, নমস্কার করবে না। তাহলে কি করবো স্যার? বেরিয়ে যাবে এখান থেকে, দূরাও। এই পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এইটি বেঙ্গল থিয়েটারের বাড়ি। এছাড়া এই আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল মিনার্ভা থিয়েটার, স্টার থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল। এই সমস্ত পেশাদার রঙ্গালয়ের 100 বছর পূর্তিকে উপলক্ষ করে একটা কিছু তৈরি করতে হবে, এমন ভাবনা বাসা বাঁধল উৎপল দত্তের মস্তিষ্কে। শুধু মস্তিষ্কে না, হৃদয়ও। তাই লিখে ফেললেন এমন একটা নাটক যার নাম টিনের তলোয়ার। এই সমস্ত থিয়েটার থেকে উপাদান নিলেন এবং এই টিনের তলোয়ারের একেবারে কেন্দ্রে রইল দ্য গ্রেট বেঙ্গল অপেরা এবং বেণীমাধব চাটুর্যে। এই সেই ঘর, আমরা যাকে বলি রিহার্সাল রুম, মহলা কক্ষ, আসলে অভিনেতা অভিনেত্রীদের আঁতুর ঘর। এই ঘরেই পিএলটির টিনের তলোয়ার তৈরি হয়েছিল। কী সব চরিত্র! নিজে সেজেছিলেন বেণীমাধব চাটুর্যে, গিরিশ ঘোষের আদলে। এই ঘরেই আমরা আনাচে কানাচে পেয়ে যাই সেই সব চরিত্রগুলিকে যাদের নাম ময়না। আর ময়না কোথায়? ওই তো ময়না। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতৃত্ব ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। আরো অনেক সব চরিত্র, তারা সব কোথায়? প্রিয়নাথ মল্লিক, আপনি কোথায়? ইয়ং বেঙ্গল সোসাইটির প্রতিনিধি, দেখা দিন। উৎপলদার কাস্টিংয়ের একটা বৈশিষ্ট্য ছিল, যে চরিত্রটাকে যাকে দিতেন তার আদল তার মধ্যে পুরো দেখে দিতেন, ফলে তার ডিমেরিটটাও অনেক সময় মেরিট হয়ে উঠত। একদিকে ছন্দাদি বসে আছেন আর একদিকে বোধহয় শোভাদি বসে আছে। উৎপলদা ওই লেফট সাইড থেকে রাইটে আসছেন। আমি তো আমার মুভমেন্টে জানি না কি আমায় করতে হবে, কোথায় দাঁড়াতে হবে। হঠাৎ দেখি উৎপলদা, ওটা আমাদের এতে ছিল না বইতে, হ্যাঁ, সেখানে তিনি বললেন,
প্রিয়নাথ, তোমার মধ্যবিত্ত অভ্যাসটা গেল না, বাঁদিকে চলে যাও। এই বাঁদিকে চলে যায়, আমি তো বুঝে গেছি তখন যে আমাকে ওইখানে পজিশনটা নিতে হবে। চলে আসুন, সবাই মিলে শুরু করি মহড়া। পিএলটির নতুন নাটক টিনের তলোয়ার। আসুন আসুন, আপনারা সকলে আসুন, পিএলটির মহলা কক্ষে চলে আসুন, আমরা মহলা শুরু করব। যারা আছেন তারা তো আসুন, ছন্দাদি আসুন। ওনার স্ক্রিপ্ট না শুনলে পরে বোঝা যাবে না যে চরিত্রটা কি। ওনার স্ক্রিপ্টটা শুনতে হবে এবং প্রত্যেকটা চরিত্র উনি মানে ওই নানান রকমভাবে উনি পড়তেন, কিন্তু পড়াটা, স্ক্রিপ্ট পড়াটা। তারপর আমাদের তো কিছুদিন রিডিং রিহার্সাল হতো, মানে খালি পড়ে যাচ্ছি, রিডিং রিহার্সাল হতো। তারপর উনি বোঝাচ্ছেন, টয় সেটও থাকতো, একটা খেলার মতো থাকতো, কত সেটা দিয়েও আমাদের নাম্বারিং করা থাকতো। কাজেই যখন বড় স্টেজে যেতাম তখন আমাদের কোনো অসুবিধেই হতো না। আসুন অসিতদা, আসুন। সমিতদা কোথায়? এই তো, আসুন। হ্যাঁ, আমরা টিনের তলোয়ারের মহলা শুরু করব। শুনতে পাচ্ছি, সংলাপ শুনতে পাচ্ছি। কি যে সব ছোকরা ছাকরা নাটক করেন বুঝি না। ও কাপ্তেন বাবু, একটা ভালো কিছু করুন। আরে মাইকেল টাইকেল বাদ দিন, এই মধুসূদনের কিছু ধরুন না। তাতে ক্যাপ্টেন বাবু বলছে মাইকেল বাদ দিয়ে মধুসূদন। এই যে বন্দুক আছে, গুলি নয়, সাপের লেজে পা দিয়ে ফেললো পেনি ভালো। এইখানে বডি ল্যাঙ্গুয়েজ কাজ করলো, উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে জামিয়ার শালটাকে ঠিক করলো, আস্তে আস্তে হেঁটে গেল, হাতে স্টিক, এগিয়ে গেল কাপ্তেন বাবুর কাছে। দু হাতে একটা জড়ো আর আংটি, এর যে কোনো একটা দিয়ে আপনাদের সাহিত্য ফাহিত্য সব কিনে নিতে পারি। কি সব ছকরা ছাকরা নাটক ধরছে, একটা ভালো কিছু করুন। এই হাসিটা, একে বলে গাফওয়া, লাফটার অফ ইনসালটেশন। আমাদের অভিনেতারা তো একই রকম হাসে, কিন্তু স্মার্ক, স্নিগার, গাফওয়া, গিগল, লাফটার, 5টা হাসি আছে। এই হাসিটা হচ্ছে গাফওয়া, লাফটার অফ ইনসালটেশন, যে হাসিটা আমি হাসলাম। প্রসেনিয়াম থিয়েটারের একটা নিজস্ব চেহারা থাকে, যেটাকে কিছুতেই পাল্টানো যায় না, বরং নিজেকে পাল্টে নিতে হয় সেই চেহারা অনুযায়ী। কিন্তু এই ঘরে বসেই উৎপল দত্ত এই টিনের তলোয়ার নাটকের জন্য একটা নতুন ছক আবিষ্কার করলেন, একটা নতুন নকশা, পাল্টে ফেললেন প্রসেনিয়ামের চেহারাটাকে। ওই যে আলোর যে ঝুল বারান্দা, সেই ঝুল বারান্দাকে তৈরি করে ফেললেন বক্স, যেখানে বসলেন গিয়ে বীরকৃষ্ণ দা। পাশে কে? টুকটুকি, টুকটুকি কে? ময়না। আর উপর থেকে কি দেখেন? থিয়েটার। এই সব উৎপল দত্ত নির্মাণ করলেন নিজের মতো করে, নিজের আদলে, সেই সময়ের আদেশে। ওপর থেকে তো গাইতাম, কোথা সে গরিমা। থিয়েটার যখনই জমে ওঠে, তার গলা টিপে ধরে শাসক। ব্রিটিশ আমলেও ছিল। গিরিশ ঘোষের নাটক বন্ধ করে দেওয়ার উপক্রম করেছিলেন, প্রতিবাদ করেছিলেন গিরিশ ঘোষ। সেই গিরিশ ঘোষের সেই প্রতিবাদের চেহারাকে এই নাটকে অন্যভাবে ধরা হলো। তিনি প্রমাণ করে ছাড়লেন একমাত্র থিয়েটারই পারে, শিল্পকর্মই পারে প্রফেসি করতে, ভবিষ্যৎবাণী করতে। আর সেখানেই সে ঈশ্বরের চেয়েও শক্তিশালী। ওনার মনে হয়েছিল এই যে বাংলা সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা হয়েছিল, তারপর থেকে রঙ্গমঞ্চ যেভাবে ব্রিটিশের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেই ইতিহাসগুলো দেশের মানুষের কাছে তুলে ধরা দরকার। এক কাজে দু কাজ, ট্রিবিউট দেওয়াও হলো। যারা করেছেন, আজকে অর্ধেন্দু শেখর মুস্তফা থেকে শুরু করে যারা কারাবরণ পর্যন্ত করেছেন সেই সময়,
তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও হলো। প্লাস এই যে স্বৈরাচারী শাসন, 1876-এর নাট্য নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স, ঠিক যে অর্ডিন্যান্সের মতোই একটা অর্ডিন্যান্স বলে, তার 2 বছর পরেই আমাদের দুঃস্বপ্নের নগরীর ওপর 144 ধারা এবং সিডিশনের ধারা নেমে এসেছিল। একই ইতিহাস রিপিটেড হয়েছে। কাপ্তান বেণীমাধব বাবু, কাপ্তেন বাবু, তিনি শেষে তিতুমিরের রূপে দেখা দেন মঞ্চে। থিয়েটার নিয়ে ব্যবসা করে এসেছেন, থিয়েটারকে পণ্য হিসেবে ব্যবহার করেছেন, এমনকি তার অভিনেত্রীদেরও পণ্য হিসেবে ব্যবহার করেছেন। তার হঠাৎ রূপান্তর ঘটে, নাটকীয় রোমাঞ্চকর রূপান্তর ঘটে নাটকের শেষে, যেটি ইতিহাসে ঘটেনি। টিনের তলোয়ার মঞ্চস্থ হয়েছে সফলভাবে, বেশ কটা শো হয়ে গিয়েছে। আমার কাছে যতদূর খবর, শোভাদি অর্থাৎ শোভা সেনকে সেই সময় মেয়ের কাছে রাশিয়া যেতে হবে, তাই ডাক পড়ল প্রখ্যাত অভিনেত্রী নীলিমা দাসের। শোভা সেনের চরিত্রে অভিনয় করবেন, অর্থাৎ শোভা সেন যে অভিনয়টি করতেন আঙুরের চরিত্র। এর পরের ঘটনাটাই আপনাদের জানাতে চাইছি। সেই অভিনয় অর্থাৎ নীলিমা দাসের অভিনয় দেখবার জন্য উৎপল দত্ত ডেকে পাঠালেন প্রখ্যাত গবেষক, সমালোচক, নাট্যবন্ধু, তাত্ত্বিক শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে। সেই দিন সকালে আনন্দবাজার পত্রিকায় টিনের তলওয়ারের সমালোচনাটা বেরিয়েছে, একটু দেরি করেই বেরিয়েছিল, জ্যোতির্ময় বসু রায় করেছিলেন। খুবই প্রশংসা সূচক, কিন্তু একটা জায়গাতে ছিল একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে লিখে এই নাটকটির একটি অংশে কেমন যেন একজন বিখ্যাত বিদেশি নাট্যকারের একটি নাটকের একটি অংশের কথা মনে পড়িয়ে দেয়, এরকম একটা করে খুবই ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথা, খুব নরম করে বলা যে প্রভাবিত। তা আমরা সকালেই পড়ে এসেছি। উৎপলদা একটা দৃশ্য করলেন, যাতে নিজেও ছিলেন। দৃশ্যটা শেষ করেই একেবারে মঞ্চের সামনে এসে আমার দিকে ঝুঁকে পড়ে মঞ্চ থেকে মুখে হাতটা দিয়ে বললেন, ওটা না ওই যেন কেমন তেমন মনে পড়িয়ে দেয় এসব কিচ্ছু না, এটা বার্নার্ড শ পিগম্যালিয়ন থেকে ঝেপে দেওয়া, স্টার্ট বলে আবার ফিরে গিয়ে পরের দৃশ্য শুরু করেন। এই যে টিনের তলোয়ার সত্যজিৎ বাবু দেখলেন, উনি নির্দ্বিধায় বলতে শুরু করলেন যে ভারতীয় থিয়েটারের হাইট যদি কেউ দেখতে চায়, সে টিনের তলোয়ার দেখুক। একটা শো করতে পারিনি, আমার যাত্রা ছিল। তো সৌম্যদা তৃপ্তিদির সঙ্গে আমি রেডিও নাটক করেছি। তো উনি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এসছেন দেখতে। উনি কিন্তু আগে শো দেখেছেন, তো মাঝখানে উঠে চলে এসছেন, এসে বলছেন যে সেই মেয়েটির নেই। উৎপল বলছেন, না ও তো যাত্রা আছে, চলে গেছে। বলে ও মেয়েটিকে ছাড়া করবেন না, বলে উনি একদম চলে গিয়েছিলেন। হ্যাঁ, তা সেই রাত্রে উৎপলদা আমার কাছে এসেছিলেন, তোর কী কী ডেট আছে বল। খুব মিস করি উৎপলদার জন্য, সেরকম তো আর নাটক করতে পারছি না, এটা খুব খারাপ লাগে। আজকে উৎপলদা থাকলে হয়তো অন্য ধরনের একটা নাটক হতো বা অন্য রকম কিছু হতো, সেটা তো পারছি না। এখন নাটক করি, নাটকের তো একটা খিদা আছে নিশ্চয়ই। পরিচালক তরুণ মজুমদার ঠিক করলেন টিনের তলোয়ার নাটকটি থেকে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। উৎপল দত্ত রাজিও হলেন। ঠিক হলো মহানায়ক উত্তম কুমার বীর কৃষ্ণ দাস চরিত্রে অভিনয় করবেন। কিছুদিনের বিরতি দিয়ে পরপর আরো দুবার দেখে ফেললাম টিনের তলোয়ার।
সেবার আমাকে সঙ্গ দিয়েছিলেন আমার এক প্রযোজক বন্ধু, জন্মসূত্রে উত্তরপ্রদেশের লোক। নাটক শেষ হতেই তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে প্রশ্ন করলাম, আচ্ছা, এমন একটা বিষয় নিয়ে ছবি হতে পারে না? নিশ্চয়ই পারে, আলবাত পারে। আপনি যদি করেন তো আমি আপনার সঙ্গে আছি। উত্তর আসে। চিত্রস্বার্থের জন্য উৎপলবাবুর বাড়িতে পা দেওয়া মাত্র উনি ওর স্বভাবসুলভ মজার ভঙ্গিতে বলে ওঠেন, আরে আসুন আসুন হুজুরে আলা আলম্পনা, বসতে আজ্ঞা হোক। আমি আমার মনোবাসনা ব্যক্ত করতেই একেবারে মাইকেলীয় ভঙ্গিতে পরের বাক্য, ইহা অপেক্ষা অধিকতর সুখ সংবাদ এ ধরনীতে আর কি সম্ভব। টিনের তরোয়াল ছবি হচ্ছে, এই খবরটা চাপা রইল না বেশি দিন। আমার অতি ঘনিষ্ঠ একজন হঠাৎ একদিন খবর দিলেন, রমলা এসেছিল আমার কাছে। ও নয়, ব্যাপারটা ইন্টারেস্টিং। কীরকম? উত্তমদা নাকি চাইছেন টিনের তরোয়ালে বীরকৃষ্ণ দায়ের চরিত্রটা করতে। পাগল নাকি আমি বলি, এসে উড়ো খবর করতে শোনো, ব্যাপারটা ওখানেই মিটে যায়। কিন্তু মেটেনি। এরই মধ্যে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে, যার ফলে উত্তম আর আমি একেবারে সামনাসামনি হয়ে যাই। কোথা থেকে আর কিভাবে শুরু করব ভাবতে ভাবতে মুখ থেকে বেরিয়ে যায়, একটা কথা শুনছি কদিন ধরে, সত্যি কি মিথ্যে জানি না, কথাটা টিনের তরোয়াল দিয়ে। লে হালুয়া, কথাটা তাহলে আপনার কানে গেছে? তার মানে সত্যি সত্যি আপনি কাউকে বলেছেন? বলেছি তো। আরে ওই রকম একটা রোল, ব্যাস, আর কোনো কথা নয়। ধরে নিন বীর কৃষ্ণদা আপনি। এরপরেই হঠাৎ করেই প্রয়াত হলেন মহানায়ক উত্তম কুমার। ছবিটি আর তৈরি করা গেল না। ওটা সিনেমা হিসেবে আলাদা হয়তো মর্যাদা পেত, হয়তো কেন, নিশ্চয়ই পেত, নিশ্চয়ই পেত। তরুণ মজুমদারের উপরে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু থিয়েটারটা যেটা দেখছি বসিয়ে দর্শক, এবং যতবার দেখেছি টিনের তলোয়ার, একই রকম অভিজ্ঞতা তো হয়নি। থিয়েটার প্রতিদিন সৃষ্টি হয়, প্রতিদিন সেই থিয়েটারটা মৃত্যু হয়, আবার পরের দিন সে জন্মায়। আজকে এই সময়ে উৎপল দত্ত যদি থাকতেন, তিনি কি নির্মাণ করতেন? হ্যাঁ, আমাদের বিশ্বাস আর একটা টিনের তলোয়ার তৈরি হতো, যা শাসকের চোখে চোখ রেখে কথা বলে। শাসক শুধু আমাদের দেখবেন এমনটা হতে পারে না, আমরাও শাসককে দেখব। এই স্পর্ধা নিয়ে তৈরি হতো নতুন কোনো থিয়েটার, কিংবা হয়তো এই টিনের তলোয়ারকেই আবার ভেঙে চুরে একেবারে নতুন করে নির্মাণ করতেন।